Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9টা। আজকে বাইরের ওয়েদারটাও ভীষণ সুন্দর, খুব সুন্দর রোদ উঠেছে বাইরে, আর আজকে দিনটা ছিল রবিবার। আর এদিকে সকাল সকাল উঠে স্ট্রেচিং করা শুরু করে দিয়েছি। মাঝে মাঝে তো বাইরে ঘরের পাশে যে মাঠটা আছে সেই মাঠটাতে যাই, তো কয়েকদিন একটু ব্যস্ত থাকার কারণে আর সেই মাঠে যেতে পারছি না। আর বিকেল বিকেল করে প্রচুর ঠান্ডাও পড়ছে, তো সেই জন্য আর যাচ্ছি না। আর নতুন যেহেতু ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে, কয়েকদিন পরেই তো সামার শুরু হয়ে যাবে, তো সেই জন্য আর রিস্ক না নিয়ে যাচ্ছি না কয়েকদিন। বেশিরভাগ দিন আমি স্ট্রেচিংগুলো বিকেলের দিকেই করে থাকি, সকালের দিকে সময় হয় না। আর আজকে যেহেতু রবিবারের দিন পেয়েছি, অনেকটা সময়ও আছে হাতে, তো ভাবলাম সকালেই আগে স্ট্রেচিংটা শেষ করে নিই। আর এটা করলে সারাদিনে তো এনার্জি পাওয়া যায় প্রচুর পরিমাণে, আর বেশ ভালোও লাগে সকালটা। আর আপনারা তো জানেনই, এখানে যতই দৌড়ঝাঁপ করি না কেন গা থেকে ঘাম বের হয় না। যদি একটু ট্রেডমিলে জোরে জোরে হাঁটা যায় বা দৌড়ানো যায়, তাহলে হয়তো একটুখানি ঘাম গা থেকে বের হতে পারে। তো সেই জন্য একটু চেষ্টা করছিলাম এদিকে, আর ও কিন্তু ওদিকে ব্যায়াম করছিল আমার সঙ্গে। তো হয়ে গেছে আমাদের সকালে মোটামুটি যতটুকু করার। আর এখন বসে পড়েছি, কাল রাতে একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে বসেছি দুজনে। আর ও ওইদিকে গল্প করছিল কালকে রাত্রে কি স্বপ্ন দেখেছে সেটা নিয়ে। তো যাই হোক, ও চলে গেছে ওদিকে ওয়াশরুমে, আর আমি এখানে বসে পড়েছি খালি পেটে একটু পেঁপে খাওয়ার জন্য। এরই মধ্যে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু চা আর কফি বানিয়ে নেব সকালের জন্য। ও আবার কফি খেতে পছন্দ করে, চা খায় না। আর আমি আবার চা খেতে পছন্দ করি, কফি খাই না। আমাকেও মাঝে মাঝে বলে যে তুমি যেহেতু এত ঠান্ডার দেশে চলে এসেছো, তাহলে তুমি কফি খাওয়াটা কিন্তু অভ্যেস করতে পারো। তো কী জানি, আমার ভালোই লাগে না, যেহেতু আমি ছোটোবেলার থেকে কফিটাও তো ভালো কোনো দিনই খেতাম না। যারা চা খেতে পছন্দ করেন তারা জানবে যে কফি আর চায়ের মধ্যে কতটা পার্থক্য। আপনাদের একটা জিনিস দেখাই, এখান থেকে দূরে একটা গাছ দেখা যাচ্ছে, দেখুন গাছটা একেবারে ফুলে লাল হয়ে রয়েছে। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এই গাছগুলো লাগানো রয়েছে প্রত্যেকের ঘরের সামনে। আমাদের ঘরের সামনেও আছে কয়েকটা। আজকে ভাবছি ওখান থেকে কয়েকটা ফুল তুলে ঠাকুরকে দেব। গাছটা রাস্তা দিয়ে যেতে আসতে দেখি একেবারে লাল হয়ে থাকে, দেখে যে কি লোভ লাগে। ভাবি এই গাছের সব কটা ফুল তুলে ঠাকুরকে যদি দিতে পারতাম কত ভালো হতো। তো আজকে চলেই এসেছি গাছের সামনে, দেখুন গাছটা লাল হয়ে রয়েছে, আর কি ভালো লাগছে দেখতে। আর এই সামনে যে কটা গাছ দেখা যাচ্ছে সুন্দর করে কেটে কেটে রাখা রয়েছে, প্রত্যেকটা গাছে জানেন তো একটা না একটা সময় নানান ধরনের ফুল ফোটে। একটাও গাছ কিন্তু এরকম না যে শুধুমাত্র লাগিয়ে রাখা রয়েছে, প্রত্যেকটা গাছের এক এক ধরনের ফুল রয়েছে এখানে। ভীষণ ভালো লাগে, এক একটা সময় এক একটা গাছে ফুল ফোটে। অনেক দিন পরে মনে হচ্ছে একটু সময়ের জন্য দেশে ফিরে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো একটা গাছের থেকে এভাবে ফুল তুলছি, সেই দিনগুলোর কথা মনে পড়ছে এখন। এক ঝুড়ি ফুল তুলেছি মুঠো ভর্তি করে, এরকমভাবে যে কতদিন ফুল তুলি না তার তো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আমার এই ছোট্ট ঝুড়িটা ভরে গেছে ফুলে, দেখতে যে কি ভালো লাগছিল। আর আজকে দেশের কথাও মনে পড়ছিল খুব করে, যে দেশে এইভাবে সাজি ভর্তি করে ফুল তুলে পুজো দিতাম। তো যাই হোক, তো এরই মধ্যে চলে এসেছি রান্নাঘরে। গতকাল যে জিনিসপত্রগুলো কেনা হয়েছিল সেগুলোর মধ্যে যে সবজিগুলো ছিল সেগুলো তো গুছিয়ে রেখেছিলাম, আর এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ কালকে আর সময় পাইনি এগুলোকে গুছিয়ে রাখার জন্য। আর এগুলোকে সব কেটে কুটে একসঙ্গে গুছিয়ে না রাখলে, যেহেতু ফ্রোজেনে রাখতে হয়, বারবার করে বের করলে বেশ অসুবিধেও হয়। আর আজকে সকাল সকাল এগুলো নিয়েই পড়েছি, যেহেতু অনেকক্ষণ নর্মালে রয়েছে এগুলো, তো এখন যদি গুছিয়ে না রাখি এগুলো আবার নষ্ট হয়ে যাবে। যত রকমের ঢাল সরকি ছিল সেগুলো সব বের করে ফেলেছি এগুলোকে কাটিং করার জন্য। বিদেশে আসার পরে সবথেকে যদি কোনো বিরক্তিকর কাজ হয়ে থাকে আমার কাছে, সেটা হলো এই মাছ পরিষ্কার করা। যেদিন বাজার করতে যাই তার পরের দিনে যে কাজগুলো করতে হবে সেগুলোর কথা যখন মনে পড়ে তখন বেশ রাগই হয়।
তার ওপরে আবার বাড়ির কোনো সদস্য যদি হয় মাছ ভক্ত, সেটাও আবার ভীষণ কষ্টের একটা ব্যাপার। আমার হাজব্যান্ড আবার চিকেনের থেকে মাছটা খেতেই বেশি পছন্দ করে, সেই কারণে আমাদের বাড়িতে চিকেনের থেকে মাছটা একটু বেশিই আনা হয়। তো সেগুলো পরিষ্কার করতে করতে সারাটা দিনই চলে যায়। এই যে ঢুকেছি, প্রায় 2-3 ঘন্টা লেগেছে এগুলো আমার পরিষ্কার করতে। এই মাছগুলো যদিও সেরকমভাবে পরিষ্কার করা লাগে না, এর পেটের সাইডটা আর আঁশগুলোকে কিন্তু একেবারেই পরিষ্কার করে দেওয়া থাকে। তবুও কিছু কিছু জায়গায় আঁশগুলো থেকে যায়, আর এই মাছগুলোকে টুকরো করা এটা হচ্ছে ভীষণ চাপের একটা ব্যাপার আমার কাছে। আর এই দেশে তেলাপিয়া মাছগুলোকে দেখেছি এইরকম কালারফুল হয়। আমাদের দেশে যেমন কালচে ধরনের তেলাপিয়া মাছ পাওয়া যায়, এখানে কিন্তু এই মাছটা আবার একটু কম পাওয়া যায়। 2-1টা চাইনিজ দোকানে দেখেছিলাম, তবে কস্কোতে গিয়ে কখনো দেখিনি এই ধরনের মাছ। এদিকে আমার তেলাপিয়া মাছগুলোকে টুকরো টুকরো করে কাটাও হয়ে গেছে। এখন এগুলো এক একটা করে প্যাকেটে রেখে দিচ্ছি, কবে কতটা পরিমাণে রান্না করব সেটার হিসাব করে। তবে এখানে আসার পরে কিন্তু আমরা জ্যান্ত মাছ খাওয়া একেবারেই ভুলে গেছি। কখনো সখনো যদি চাইনিজ দোকানে যাওয়া হয়, সেখানে গেলে একটু জ্যান্ত মাছ পাই, তাও খুব রেয়ার। আর সবসময় ফ্রোজেন মাছই খেতে হয়। কস্কোতে তো সব মাছই ফ্রোজেন থাকে, সেখানে কোনো মাছই জ্যান্ত পাওয়া যায় না। হ্যাঁ, তবে ফ্রেশ মাছ কিন্তু পাওয়া যায় কস্কোতে। আর যখন দেশে ছিলাম রোজ জ্যান্ত জ্যান্ত মাছ খেতাম। আমাদের বাড়িটা আবার বাজারের খুব কাছাকাছি হওয়ায় জ্যান্ত মাছ পেতেও বেশ সুবিধাও হতো, আর রোজ জ্যান্ত মাছ খেতে খেতে আমাদের একেবারে অভ্যেসে পরিণত হয়েছিল। তারপরে এখানে এসে যখন এরকম ফ্রোজেন মাছ খেয়েছি, প্রথম প্রথম তো খেতে খুবই বাজে লাগতো, এখন খেতে খেতে অনেকটা অভ্যেস হয়েছে। ব্যাস, ওটা তো হয়ে গেছে। আর এবার ধরলাম স্যামন মাছের পেটিটা। এটার অবশ্য পিঠের দিকে সামান্য একটু আঁশ মতন থাকে, সেটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধুমাত্র এটাকে পিস পিস করলেই হয়ে যাবে। তবে এর যে চামড়াটা থাকে সেটা ভীষণ মোটা থাকে, তো একবারে বের হয় না, সেটাকে আবার পরে আস্তে আস্তে কাঁচি দিয়ে কাটলে সুন্দর মতন করে বেরিয়ে যায়। এই মাছগুলো কাটাকাটি করতে যতটা রাগ ধরে, ততটা কিন্তু ঝামেলাও মনে হয়। কিন্তু একবার কেটে নেওয়ার পরে যখন খেতে বসি তখন বেশ ভালোই লাগে, কারণ এখানে যে কটা সামুদ্রিক মাছ আমি দেখেছি, সব কটা মাছ কিন্তু ভীষণ টেস্টি হয়। সেই জন্য মাছ কাটতে একটু রাগ হলেও পরে বেশ ভালোই লাগে কিন্তু। প্রায় 3 ঘন্টা মতন সময় দেওয়ার পরে অবশেষে আমার সম্পূর্ণ কাজটা উদ্ধার হলো। আমার ওদিকের কাজও শেষ হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরের খাবার বানানোর জন্য। রোজ একঘেয়ে খাবারের থেকে আজকে একটু বের হওয়ার জন্য করব ধনেপাতার বাটা আর সঙ্গে স্যামন মাছের কারি। কড়াই গরম করে তার মধ্যে একটু বেশি করে কালো জিরে দিয়ে দিয়েছি। আমরা কালো জিরের ফ্লেভারটা, রসুনের ফ্লেভারটা তো বরাবরই ভীষণই পছন্দ করি, তাই সেটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর সেদিনকে ধনেপাতা নিয়ে এসেছিলাম এক দোকান থেকে, সেগুলো দেখছি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম পুরোটাই একসঙ্গে বাটা করে রাখি, বেশ 2-1 দিন বসে খাওয়া যাবে। আর কতদিন যে ধনেপাতা বাটা খাই না। আমাদের তো এই বাটার রেসিপিগুলো খেতে ভীষণই ভালো লাগে, তবে যে কোনো বাটার রেসিপি আবার শিলপাটাতে বেশি ভালো লাগে। আমার কাছে যেহেতু শিলপাটা নেই, তাই জন্য মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। মিক্সিতে ঘোরালে অতটা ভালো লাগে না, যতটা না পাটাতে বেশি ভালো লাগে। ভাবছি এবার বাড়িতে গেলে অনেক কষ্ট করে হলেও একটা পাটা আর শিল বয়ে নিয়ে আসবো। তো এদিকে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর ওদিকে বাটাটা আবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে সেটাকে একটু শুকোনোর জন্য রেখে দিয়েছি কড়াইতে।
এদিকে স্যামন মাছের কারি বানানোর জন্য সব মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি একবারে। এর মধ্যে এবার পরিমাণ মতন জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। আর স্যামন মাছের যখন গ্রেভি রান্না করি তখন এই গোটা মাছগুলোকেই দিয়ে দিই। আর যদি এগুলোকে ভেজে দেওয়া হয় তাহলে আবার এগুলো খুলে খুলে আসে। তো সেই জন্য যখন গ্রেভি রান্না করি কাঁচা মাছটাকে দিয়ে দিতে হয় জলের মধ্যে, তাহলে আর মাছটা খুলে আসার ভয় থাকে না। আর এদিকে সবশেষে গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিয়েছি। ব্যাস, তো আমার দুপুরে রান্নাও এদিকে হয়ে গেছে। আর গরম গরম এগুলোকে এখন সার্ভ করে নেব। তো এদিকে আমার দুপুরে রান্নাও হয়ে গেছে। এর মধ্যে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। আর আজকে আমাদের দুপুরের রেসিপিতে ছিল স্যামন মাছের গ্রেভি, ধনেপাতা বাটা, আর সঙ্গে একটু মিক্সড ভেজিটেবল ছিল, আর ছিল রায়তা। তো ব্যাস, আজকের মতন আমার ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।